হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। স্টাডি উইথ এফপিএ তে সবাইকে স্বাগত জানাই। তোমরা প্রত্যেকেই জানো 31 দিনের 31টা ম্যারাথন নিয়ে আমি হাজির হয়েছি এই জিকে ধামাকা সিরিজে। তো সেখানে সেট নাম্বার 8 পর্যন্ত তোমাদের হয়েছিল, আজকে সেট নাম্বার 9। সেট নাম্বার 9-এ কি থাকছে? সেট নাম্বার 9-এ তোমাদের হিস্ট্রির যে টপ 30 কোশ্চেন থাকবে, এখানে পুরোপুরি ডাব্লিউবিসিএস বলো, পিসিএস বলো, এসএসসি বলো আর ডাব্লিউবি বলো, একদম এক্সাম রিলেটেড কিন্তু কোশ্চেন আমি নিয়ে এসেছি। তো দেরি না করে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন দিয়ে। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, নিম্নলিখিত ঘটনাগুলির সঠিক কারণক্রম কোনটি? ইলবার্ট বিল, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট আর হচ্ছে বঙ্গভঙ্গ। দেখো এখানে যদি আমরা দেখি ভার্নাকুলার প্রেস অ্যাক্ট যেটা হয়েছিল 1880 1883 নয়, 1878, ঠিক আছে, 1878, ঠিক আছে। ইলবার্ট বিল যেটা হয়েছিল এটা হয়েছিল 1883-তে, এবং বঙ্গভঙ্গ যেটা হয়েছিল সেটা 1905, ঠিক আছে। তাহলে প্রথম কোনটা হবে? অবশ্যই 2 নাম্বারটা হয়ে যাবে প্রথম। তাহলে 2 কোথায় কোথায় আছে দেখো, এখানে এই এ তে আছে আর হচ্ছে সি তে আছে, তার মানে এ দুটো হবে না, ঠিক আছে। তারপরে দেখো 83 এখানে আছে, এখানে 92 আছে, তার মানে এক যেটা আছে সেটা এখানে হবে, তার মানে এখানে দেখো এক নেই, তাহলে এ হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, নিম্নলিখিত কোন জোড়াটি সঠিকভাবে মেলানো হয়েছে? প্রথমে দেখো নাসিক প্রশস্তি গৌতমীপুত্র সাতকর্ণী, প্রয়াগ প্রশস্তি চন্দ্রগুপ্ত মৌর্য, আইহোল লিপি সমুদ্রগুপ্ত, জুনাগড় লিপি অশোক। এখানে সঠিকভাবে কোনটা মেলানো হয়েছে? দেখো প্রয়াগ প্রশস্তি যেটা আছে চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু নয়, আইহোল লিপিও কিন্তু সমুদ্রগুপ্ত নয়, আর জুনাগড় লিপিও কিন্তু অশোক নয়, তাহলে এখানে নাসিক প্রশস্তি গৌতমীপুত্র সাতকর্ণী হয়ে যাবে রাইট অ্যান্সার। তবে মনে রাখবে নানাঘাট শিলালিপি, নানাঘাট শিলালিপি যদি কখনো বলে তাহলে সেটা হয়ে যাবে প্রথম সাতকর্ণী, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখি কি বলেছে। দেখো নেক্সট কোশ্চেন বলেছে সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রটি তার জল সংরক্ষণ ব্যবস্থার জন্য বিশেষভাবে পরিচিত? এখানে অপশানে দেওয়া আছে লোথাল, রাখিগড়ি, ধোলাভিরা নাকি কালীবঙ্গা। তোমরা প্রত্যেকে জানো লোথাল একটা সামুদ্রিক বন্দর, তাই তো, সামুদ্রিক বন্দর। রাখিগড়ি হচ্ছে সব থেকে বড় স্থান, সব থেকে বড় স্থান। এখানে ধোলাভিরা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে, কারণ ধোলাভিরাতেই কিন্তু আমরা জলের সংরক্ষণ দেখে থাকি। আর কালীবঙ্গান, কালীবঙ্গান কথার অর্থ কি? কালো চুড়ি, তোমার কালো বালা বলতে পারো, ঠিক আছে। তো এখানে ধোলাভিরা কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে। তারপরে দেখো নেক্সট কোশ্চেনে কি বলেছে, অশোকের শিলালিপিতে ধম্ম, এই ধম্ম এর মূল ধারণা কোনটির উপর জোর দেয়? বৌদ্ধ সঙ্গে বাধ্যতামূলক যোগদান, নৈতিক আচরণ ও সকল সম্প্রদায়ের প্রতি সহিষ্ণুতা, বৈদিক যজ্ঞের পুনঃপ্রবর্তন নাকি সাম্রাজ্য বিস্তারের নীতি। এখানে সঠিক আনসার কোনটা হবে? অবশ্যই অশোকের যে শিলালিপি রয়েছে যেখানে ধম্ম, ধম্মের ধারণা যদি বলে অবশ্যই সেটা নৈতিক আচরণ ও সকল সম্প্রদায়ের প্রতি সহিষ্ণুতা হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, নিম্নলিখিত কোনটি গুপ্ত যুগের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়? নয় আর হয় দিয়ে কিন্তু অনেক রকমের প্রশ্ন এসে থাকে, তোমরা অবশ্যই প্রশ্নটা ভালো করে কিন্তু পড়বে। এখানে নয় বলেছে যেহেতু ফাহিয়েন তো ছিল, তাহলে ফাহিয়েন হবে হবে আর কি, ঠিক আছে। নালন্দার বিকাশ কিন্তু এই গুপ্ত যুগে ছিল। প্রয়াগ প্রশস্তিও ছিল। একমাত্র আমির খসরু কিন্তু এই গুপ্ত যুগের সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন না, ঠিক আছে। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে আমির খসরু। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, উত্তর মেরুর শিলালিপি প্রধানত কোন বিষয়ের তথ্য প্রদান করে? মৌর্য প্রশাসন, চোলদের স্থানীয় স্বশাসন, মুঘল রাজস্ব ব্যবস্থা নাকি সাতবাহন বাণিজ্য। এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? দেখো উত্তর মেরুর শিলালিপি যদি কখনো বলা হয় অবশ্যই সেটি চোলদের স্থানীয় কিন্তু স্বশাসন ছিল, তাহলে এখানে অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, নিচের কোন জোড়াটি ভুল? এখানে কিন্তু বলেছে ভুল, সঠিক কিন্তু নয়। ইলতুৎমিশ কিন্তু ইক্তা ব্যবস্থা সুসংগঠিত করেছিলেন, তাহলে মানে এটা ঠিক। বলবন কিন্তু রক্ত ও লৌহ নীতি চালু করেছিলেন, এটাও ঠিক। আলাউদ্দিন খিলজি বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন, এটাও ঠিক। ফিরোজ শাহ তুগলক দাগ ও চেহারা বলেছে, দাগ ও চেহারা কিন্তু আলাউদ্দিন খলজি কিন্তু চালু করেছিলেন, ঠিক আছে। তাহলে ফিরোজ শাহ তুগলক এখানে ভুল, তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে ফিরোজ শাহ তুগলক। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, আলাউদ্দিন খিলজির বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থায় দিওয়ান ই রিয়াসত এর প্রধান ভূমিকা কি ছিল? বিচার ব্যবস্থা পরিচালনা, বাজার ও পণ্যের মূল্য নিয়ন্ত্রণ,
সেনাবাহিনীর নিয়োগ নাকি ধর্মীয় কর সংগ্রহ? এখানে সঠিক আনসার কোনটা হবে? আলাউদ্দিন খিলজির বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থায় মনে রাখবে এই দিওয়ান ই রিয়াসাত কিন্তু বাজার ও পণ্যের মূল নিয়ন্ত্রণ করেছিল। ঠিক আছে, তাহলে এখানে বাজার ও পণ্যের মূল নিয়ন্ত্রণ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? খুব সুন্দর একটা প্রশ্ন। এখানে অপশানে দেওয়া আছে আলাউদ্দিন হাসান বাহমান শাহ, ফিরোজ শাহ বাহমানি, মোহাম্মদ গাওয়ান নাকি ইউসুফ আদিল শাহ। এখানে সঠিক আনসার কোনটা হবে? এখানে সঠিক আনসার হয়ে যাবে আলাউদ্দিন হাসান বাহমান শাহ। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, কৃষ্ণদেব রায়ের শাসনকাল সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক? তিনি বাহমনি সাম্রাজ্যের শাসক ছিলেন, তিনি বিজয়নগরের তুলুক বংশের শাসক ছিলেন, তিনি কুতুবশাহী বংশ প্রতিষ্ঠা করেন, তিনি মুঘল সাম্রাজ্যের সম্রাট ছিলেন। তিনি মুঘল সাম্রাজ্যের সম্রাট ছিলেন এটা তো কখনো হবেই না। ঠিক আছে, কুতুবশাহী যখন ছিল তখন কিন্তু কৃষ্ণদেব রায় ছিল না, এটাও হবে না। তিনি বাহমনি সাম্রাজ্য তো আমরা পড়লাম একটু আগেই, এটাও হবে না। তাহলে বাকি থাকলো কি? তিনি বিজয়নগর সাম্রাজ্যের যে তুলুক বংশ ছিলেন, এই তুলুক বংশর কিন্তু তিনি শাসক ছিলেন। তারপরে দেখো জাপ্তি ও দহশালা রাজস্ব ব্যবস্থা কার প্রশাসনের সঙ্গে যুক্ত? জাপ্তি অথবা দহশালা। এখানে সঠিক আনসার কোনটা হবে? অপশানে দিয়েছে শেরশাহ, আকবর, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব। এখানে সঠিক আনসার হয়ে যাবে আকবর। মনে রাখবে আকবরের রাজস্ব প্রধান ছিলেন টোডরমল। এই টোডরমল কিন্তু এই জাপ্তি ব্যবস্থার সঙ্গে যুক্ত। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি কি বলেছে, আকবরের রাজস্ব ব্যবস্থার সঙ্গে কোন ব্যক্তির নাম সবচেয়ে ঘনিষ্ঠভাবে যুক্ত? সঠিক আনসার কোনটা হবে? অবশ্যই একটু আগেই বলে দিলাম, টোডরমল হয়ে যাবে এখানে রাইট আনসার। তারপরে দেখো পরের প্রশ্ন কি বলেছে, মুঘল দরবারে ফার্সি ভাষার পরিবর্তে আঞ্চলিক ভাষার বিকাশ এর সঙ্গে কোন যুগটি বিশেষভাবে যুক্ত? আকবরের প্রথম দিকের শাসন, ঔরঙ্গজেবের শেষ দিক, আঞ্চলিক রাজ্যগুলির উত্থানের সময় নাকি বাবরের সময়? মুঘল দরবারে ফার্সি ভাষার পরিবর্তে যখন আঞ্চলিক ভাষার বিকাশ ঘটে, অবশ্যই এটি আঞ্চলিক রাজ্যগুলি যখন উত্থান হয়েছিল তখনই কিন্তু এই আঞ্চলিক ভাষাগুলোর বিকাশ ঘটেছিল। তাহলে এখানে অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। তারপরে দেখো কি বলেছে, শিবাজির প্রশাসনে সুমন্ত বা দবির এর প্রধান দায়িত্ব কি ছিল? অর্থ ও রাজস্ব, বৈদেশিক সম্পর্ক, ধর্মীয় বিষয় নাকি সামরিক প্রশাসন? মনে রাখবে সুমন্ত আর দবির এর প্রধান দায়িত্ব কিন্তু ছিল বৈদেশিক সম্পর্ক, কিভাবে বিদেশিদের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে সেই দায়িত্ব কিন্তু এই সুমন্ত ও দবিরের মধ্যে দায়িত্বটা ছিল আর কি। তারপরে দেখো পরের প্রশ্ন কি বলেছে, নিচের কোন ঘটনাটি প্রথমে ঘটেছিল? বক্সারের যুদ্ধ, পলাশির যুদ্ধ, দ্বৈত শাসন প্রবর্তন নাকি স্থায়ী বন্দোবস্ত বা চিরস্থায়ী বন্দোবস্ত? তোমরা প্রত্যেকে জানো বক্সারের যুদ্ধ হয়েছিল কত সালে? 1764। পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? 1757। দ্বৈত শাসন প্রবর্তন কত সালে হয়েছিল? 1765। এবং চিরস্থায়ী বন্দোবস্ত কবে হয়েছিল? 1793। তাহলে এখন বলো তোমরাই প্রথমে কোনটা ঘটেছিল? অবশ্যই প্রথমে ঘটেছিল পলাশির যুদ্ধ। পলাশির যুদ্ধ হয়ে যাবে রাইট আনসার। তারপরে দেখো পরের প্রশ্ন কি বলেছে, দ্বৈত শাসন বাংলায় বিলুপ্ত করেন কে? রবার্ট ক্লাইভ, ওয়ারেন হেস্টিংস, কর্নওয়ালিস নাকি উইলিয়াম বেন্টিং? দেখো দ্বৈত শাসন প্রবর্তন করেছিলেন রবার্ট ক্লাইভ, কিন্তু বিলুপ্ত করেছিলেন কে? বিলুপ্ত করেছিলেন কিন্তু ওয়ারেন হেস্টিংস। তাহলে বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। তারপরে দেখো পরের প্রশ্ন কি বলেছে, রেগুলেটিং অ্যাক্ট 1773 এর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল কোনটি? কোম্পানি শাসনের সম্পূর্ণ অবসান, বাংলার গভর্নরকে গভর্নর জেনারেল করা, প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা করা নাকি দ্বৈত শাসন বিলোপ করা? এখানে রাইট অ্যান্সার কোনটা হবে? দেখবে রেগুলেটিং অ্যাক্ট 1773 এর গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য ছিল সেটা অবশ্যই বাংলার গভর্নরকে কি করা? গভর্নর জেনারেল করা। তাহলে অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপরে দেখো কি বলেছে, পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784। পিটসের ভারত শাসন আইন কিন্তু 1784 সালে হয়েছিল। এর মাধ্যমে কোন প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছিল? বোর্ড অফ কন্ট্রোল, ফেডারেল কোর্ট, পাবলিক সার্ভিস কমিশন নাকি কাউন্সিল অফ স্টেটস? এখানে রাইট অ্যান্সার কোনটা হবে? এখানে অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে বোর্ড অফ কন্ট্রোল। এখানে অপশন এ হয়ে যাবে সঠিক আনসার। পরে দেখো কি বলেছে, নিচের কোনটি পার্মানেন্ট সেটেলমেন্টের বৈশিষ্ট্য নয়? জমিদারদের মাধ্যমে রাজস্ব সংগ্রহ, সরকারের রাজস্বের পরিমাণ স্থায়ীভাবে নির্ধারণ, কৃষকদের সঙ্গে সরকারের সরাসরি বন্দোবস্ত নাকি বাংলায় প্রধানত প্রয়োগ? এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? পার্মানেন্ট সেটেলমেন্ট নয়,
এটা হবে কৃষকদের সঙ্গে সরকারের সরাসরি বন্দোবস্ত, এটাই হবে রাইট অ্যান্সার। তারপরে দেখো পরের প্রশ্ন কি বলেছে, রায়তওয়ারি সিস্টেম বা রায়তওয়ারি ব্যবস্থা বা বন্দোবস্ত এর সঙ্গে কার নাম সব থেকে বেশি যুক্ত? থমাস মুনরো, লর্ড কর্নওয়ালিস, লর্ড ডালহৌসি নাকি লর্ড ওয়ারেন হেস্টিংস? এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে থমাস মনরো। থমাস মনরোই কিন্তু এই রায়তওয়ারি সিস্টেমটা কিন্তু চালু করেছিলেন। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, 1857 সালের বিদ্রোহে বিহারের প্রধান নেতৃত্ব দেন কে? নানা সাহেব, কুনওয়ার সিং, খান বাহাদুর খান, বেগম হজরত মহল? এখানে সঠিক আনসার কোনটা হবে? এখানে সঠিক আনসার হয়ে যাবে কুনওয়ার সিং। এই কুনওয়ার সিং কিন্তু বিহারে প্রধান নেতৃত্ব দিয়েছিলেন। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, 1857 সালের বিদ্রোহের পর ভারতের শাসন সরকারি ব্রিটিশ ক্রাউনের হাতে যাওয়ার প্রধান আইনটি কোনটি? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861, চার্টার অ্যাক্ট 1853, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919? এখানে সঠিক আনসার কোনটা হবে? 1857 সালের পর কিন্তু বলেছে, তাহলে অবশ্যই এটা 1858 যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট হয়েছিল সেটাই হবে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো কি বলেছে, ড্রেইন থিওরি, এই ড্রেইন থিওরির সঙ্গে নিম্নলিখিত কোন ব্যক্তির নাম সরাসরি যুক্ত? আর.সি. দত্ত, দাদাভাই নৌরোজি, গোখলে নাকি লালা লাজপত রায়? এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? মনে রাখবে এই ড্রেইন থিওরি বা সম্পদের নির্গমন তত্ত্ব বলতে পারি আমরা, এটা অবশ্যই দাদাভাই নৌরোজি রাইট অ্যান্সার হয়ে যাবে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, স্বদেশী আন্দোলনের সূচনা কোন ঘটনা সবচেয়ে প্রত্যক্ষভাবে যুক্ত? রাওলাট আইন, বঙ্গভঙ্গ, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নাকি সাইমন কমিশন? এখানে সঠিক আনসার কোনটা হবে? তোমরা প্রত্যেকেই জানো রাওলাট আইন শুরু হয়েছিল কত সালে? 1919 সালে। বঙ্গভঙ্গ হয়েছিল 1905। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডও কিন্তু 1919 হয়েছিল। আর সাইমন কমিশন এসেছিল 1927। ঠিক আছে, তো এখানে স্বদেশী আন্দোলন কথা বলেছে, অবশ্যই স্বদেশী ও বয়কট এটি কিন্তু যখন বঙ্গভঙ্গ হয়েছিল লর্ড কার্জনের নেতৃত্বে, তখনই কিন্তু এই স্বদেশী ও বয়কট আন্দোলন কিন্তু সূচনা হয়েছিল। তারপরে দেখো সুরাট বিভাজনের প্রধান কারণগুলির মধ্যে কোনটি ছিল? সুরাট বিভাজন হওয়ার কারণ কি? তোমরা প্রত্যেকে জানো সুরাট বিভাজন কত সালে হয়েছিল? 1907, 1907 সালেই হয়েছিল সুরাট বিভাজন। এর প্রধান কারণগুলি কোনগুলো ছিল? প্রথম অপশন দিয়েছে স্বরাজ্যের লক্ষ্য নিয়ে মত পার্থক্য ও পদ্ধতিগত বিরোধ ছিল, গান্ধীর অসহযোগ আন্দোলন ছিল, খিলাফত প্রশ্ন ছিল নাকি সাইমন কমিশন বয়কট ছিল? এখানে সঠিক আনসার কোনটা হবে? অবশ্যই তাদের মধ্যে মত পার্থক্য ছিল ও পদ্ধতিগত বিরোধ ছিল। এর জন্যই কিন্তু চরমপন্থী ও নরমপন্থী কিন্তু বিভাজন হয়ে যায়। তারপরে দেখো পরের প্রশ্ন কি বলেছে, লখনৌ চুক্তি 1916 সালের লখনৌ চুক্তি এর প্রধান তাৎপর্য কি? কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে সমঝোতা, কংগ্রেসের বিভাজন, অসহযোগ আন্দোলনের সূচনা, পূর্ণ স্বাধীনতার ঘোষণা? এখানে সঠিক আনসার কোনটা হবে? এখানে সঠিক আনসার হয়ে যাবে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে একটা সমঝোতা। এই সমঝোতা কিন্তু লখনৌ চুক্তির মাধ্যমে হয়েছিল। তোমরা প্রত্যেকেই জানো কংগ্রেস বিভাজন কবে হয়েছিল, একটু আগে তোমাদের বললাম। অসহযোগ আন্দোলনের সূচনা কত সালে হয়েছিল? 1920। আর পূর্ণ স্বাধীনতা ঘোষণা কবে হয়েছিল? 1929। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, নিম্নলিখিত ঘটনাগুলির সঠিক কালানুক্রম কোনটি? চম্পারণ সত্যাগ্রহ, রাওলাট সত্যাগ্রহ, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন? এখানে সঠিক কালানুক্রম কোনটি হতে পারে? দেখো চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল কত সালে? 1917, 1917 সালে কিন্তু এই চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল। রাওলাট সত্যাগ্রহ কবে হয়েছিল? 1919, 1919 সালে। আর অসহযোগ আন্দোলন হয়েছিল কত সালে? 1920 সালে, 1920। এবং আইন অমান্য আন্দোলন হয়েছিল 1930, 1930 সালে। তাহলে পরপর সাজানোই আছে 1, 2, 3, 4। দেখো 1, 2, 3, 4 কোন অপশনে আছে? অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তারপরে দেখো পরের প্রশ্ন কি বলেছে, পূর্ণ স্বরাজ প্রস্তাবের সঙ্গে কোন কংগ্রেস অধিবেশন যুক্ত? কলকাতা অধিবেশন 1928, লাহোর অধিবেশন 1929, করাচি অধিবেশন 1931, হরিপুরা অধিবেশন 1938? এখানে সঠিক উত্তর কোনটা হবে? পূর্ণ স্বরাজ অথবা পূর্ণ স্বাধীনতা, যেটা JL নেহরু, জওহরলাল নেহরু কিন্তু এই প্রস্তাবটি কিন্তু গ্রহণ করেছিলেন। এই প্রস্তাবটা কার অধিবেশনে গ্রহণ করা হয়েছিল? অবশ্যই এটা লাহোর অধিবেশন হয়ে যাবে রাইট অ্যান্সার, 1929।
তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, পুনা চুক্তি 1932 এর সঙ্গে কোন বিষয়টি সরাসরি সম্পর্কিত? পৃথক নির্বাচক মণ্ডলী ও দলিত প্রতিনিধিত্ব, প্রাদেশিক স্বায়ত্তশাসন, ভারত ব্রিটেন বাণিজ্য, নাকি দেশীয় রাজ্যগুলির সংযুক্তি? এই কোশ্চেনের অ্যান্সার তোমরা অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দেবে, না পারলে অবশ্যই আমি তোমাদের দিয়ে দেবো। তারপরে দেখুন লাস্ট প্রশ্ন কি বলেছে, নিচের কোনটি মানে কোন ঘটনাটি 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনের আগে ঘটেছিল? ক্রিপস মিশন, আগস্ট প্রস্তাব, ক্যাবিনেট মিশন, নাকি সিমলা সম্মেলন? এখানে একটু কনফিউশন হতে পারে তোমরা। দেখো ক্রিপস মিশন কিন্তু হয়েছিল 1942, ঠিক আছে, আগস্ট প্রস্তাব হয়েছিল 1940। তাহলে হিসাব মতো 1942 যেটা ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল তার আগে হয় আগস্ট প্রস্তাব হবে, না হয় ক্রিপস মিশন হবে। তোমরা প্রত্যেকে কিন্তু এখানে গুলাবে না, এখানে সঠিক উত্তর কিন্তু ক্রিপস মিশন হয়ে যাবে। কারণ কি, এই ভারত ছাড়ো আন্দোলনের আগে যদি বলে অবশ্যই ক্রিপস মিশন কিন্তু এসেছিল, তাহলে সঠিক উত্তর কিন্তু ক্রিপস মিশন হয়ে যাবে। তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।